সবাইকে স্বাগতম। আমরা প্রবাসী শিক্ষার আরেকটি পর্বে চলে এসেছি কিংডম সলিসিটরে। আপনারা দেখছেন আমাদের আজকের পর্বে আমরা কথা বলবো ব্যারিস্টার তারেক চৌধুরীর সাথে। চলুন আমরা তার সাথে আলাপ করি। বিলেতে আসা কিভাবে হলো? বিলেতে আমি প্রথমে স্টুডেন্ট হিসেবেই আসছিলাম। তারপরে আমার ভাই এখানে স্পন্সর করেছিলেন। তারপরে এখানে আসার পরেই আমি প্রথমে রাজশাহী ইউনিভার্সিটিতে এলএলবি অনার্স করেছিলাম। ইউকেতে ডাইরেক্ট অ্যাকসেপ্ট করে নাই, সেই জন্য আমাকে সিনিয়র স্ট্যাটাস নিয়ে 2 বছরে আবার অনার্স করতে হয়। আমি 99-এ আসছি এখানে। 2 বছরে করার পরে আমি 2000 মানে এখানে 2 বছর প্রথমেই আমি হলবন কলেজের মাধ্যমে, এটা উলভারহ্যাম্পটন ইউনিভার্সিটির আন্ডারে আমি এলএলবি অনার্স সিনিয়র স্ট্যাটাস করেছি। সিনিয়র স্ট্যাটাস ছিল, এখন আছে কিনা জানি না, 2 বছর করা যেত। তারপরে আসার পরেই আমি পরবর্তীতে আমি বার ভোকেশনাল কোর্স করি। ভোকেশনাল এটা 9 মাসের মতো কোর্স। তখন নর্থাম্পটন ইউনিভার্সিটিতে নিউক্যাসলে আমি এই কোর্সটা করি, সেখানে ছিলাম। 2002 সালে পড়াশোনা করেছি। আমার এখানে পড়ার ক্ষেত্রে একটু হেল্পও হয়েছে বলবো। আমি বার্কলেস থেকে স্টুডেন্ট লোন নিয়েছিলাম, যেটা আমাকে বিশাল হেল্প করেছে, যেটা হয়তো সে সময় অনেকে করতে পারতো না। আমি পার্ট টাইম কাজ করেছি, বার্কলেসে স্টুডেন্ট লোন নিয়েছি, লোনটা পরিশোধ করে দিয়েছি। সুতরাং আমার জীবনে লেখাপড়ার ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে আমি কখনোই কোনো বিড়ম্বনার শিকার হই নাই, কোনো সময় কোনোভাবেই হই নাই। আমি সেই হিসেবে বলবো যে আমি মানে ঝঞ্ঝাটবিহীন মানুষ। আর এখানে আসার পর তো কিছুদিন রেস্টুরেন্টে বা 5 স্টার হোটেল ওয়েটারে কাজ করেছি। তারপরেও মানে এখানে আসার পরে যখন যেহেতু ল পড়তে আসছি, আমার একটা ধারণা ছিল বা ইচ্ছা ছিল যে যেটা অনেকেরই হয় না, যেটা ছিল যে আমি যত কষ্টই করেই হোক আগে ডিগ্রি নেব, তারপরে মানে অর্থের দিকে লোভ দিব বা নজর দিব। যেটা আমাদের অনেকেরই পরিচিত। অনেকে দেখা যায় যে আসার পরে, যেটা আমি গর্ব করে বলি না, মানে বেশি অদ্যত্বপূর্ণভাবে বলি না, কিন্তু যেটা আমার ধারণা বা আমার চিন্তা ছিল, আমি সবসময় ছিলাম যে আমি আসছি, যে আমি বার করতেই হবে। এবং আমি সবসময় যেটা গুরুত্ব দিই যে আমি যদি না করতে পারি বাবা মাকে কি বলবো, সেটা সবসময় ছিল, এখনও আছে। যদিও বাবা মা গত হয়েছে, অনেক বছর হয়েছে, সবসময় চিন্তা করি যে আমি আমার বাবার মুখ যাতে উজ্জ্বল করতে পারি, সেটা সবসময় আমার ছিল এবং এখনও আছে। এখনও কোনো কাজ করার সময়, কঠিন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে মনে মনে ভাবি যে আমার ফাদার হলে এই বিষয়টা কীভাবে করতেন বা কী বলতেন, বা কোনো কাজ করার সময় মানে মায়ের মুখটা ভেসে আসে যে আমি এই কাজটা করবো, আবার মা তো নিশ্চয়ই এই ডিসিশনটা দিতেন। সেইগুলো মানে সবসময় কাজে আসে। সুতরাং আমার যেটা ধারণা ছিল যে আমি যে এখানে আসার পরে ডিগ্রিটা নিব, তারপরে আস্তে আস্তে করব। আমি নিজেই কাজ করেছি, ব্যাংক লোন নিয়েছি, কাজ করেছি। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো যে ব্যক্তিগতভাবে আমি খুব বেশি, আমি বলবো না যে একদম অনেক বড় লয়ার বা মানে এটা হয়েছি, কিন্তু আমি ব্যক্তি হিসাবে আমি মনে করি আমি সফল হয়েছি। প্লাস মনে করেন এখানে আসলাম, এলএলবি অনার্স করলাম, তারপরে আমি এখানে আসার পরে বার ভোকেশনাল কোর্স করলাম। 2011 সালে আমি ক্রস কোয়ালিফাইড হিসেবে সলিসিটার হলাম, নিজের ফার্ম খুললাম, তারপর নিজের ফার্ম করলাম, বিয়ে শাদী করলাম, আস্তে আস্তে এখানে নিজের অফিস করেছি। আমার সঙ্গে এখন কিছু কলিগ রয়েছেন। সব মিলিয়ে আমি বলবো আমি এটাই সন্তুষ্ট এই জন্য যে আমি পদচ্যুত হই নাই। পদচ্যুত বলতে আমি পদস্খলিত হয় নাই, কোনো খারাপ রাস্তায় যাই নাই। নিজেকে যতটুকু পারা যায় মানে অনেস্টির উপর, সৎ পথে থাকার উপর চেষ্টা করেছি এবং মানুষকে সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। সেই হিসাবে বলবো আমার মানে আজকে কালকে মরে গেলেও খুব থাকবে না, কোনো আফসোস থাকবে না। ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি 1999 সালে আসছেন, আপনি বলেছেন 1999 সাল এবং 2021 সাল, তখনকার বিলেত এবং এখনকার বিলেত, আপনার এর মধ্যে কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? যেটা হচ্ছে বিলেত হিসেবে যদি ইমিগ্রেন্ট হিসেবে দেখি, সেই হিসাবে ইমিগ্রেন্টদের লাইফটা একটু কঠিন হয়ে গেছে। আবার একটা জিনিস বলি, কেউ যদি ব্রিলিয়েন্ট হয় সেই হিসাবে এখানে নিজের জায়গা করে নেওয়া সম্ভব। আমি নিজেকে মিডিওকোর বা মিডিয়াম ছাত্র হিসাবে দাবি করি এবং ছাত্র অলওয়েজ মিডিয়ামে ছিলাম। সুতরাং সেই ক্ষেত্রে মানে কোনো দ্বিধা নেই। এখন যেটা হয়েছে যে কিছু জিনিস হয়তো আমাদের অনেককেই ডিস্ট্রাক্ট করে, আপনার সোশ্যাল মিডিয়া সব ডিস্ট্রাক্ট করে। কিন্তু যেটা আমি বিশ্বাস করি, আগে যেটা ছিল এটা এখনও আছে, কেউ যদি বিশ্বাস করে যে বিলেতে তার জীবন গড়বে, যদি লেখাপড়ার মাধ্যমে চায়, যদি এবং একটু ব্রিলিয়েন্ট, একদম
মানে নিচু মানে কোনো ধরনের নলেজ একদম কম সে হবে না, মিডিয়াম ছাত্র যদি হয়, তার যদি দৃঢ় মানে প্রচেষ্টা থাকে, সে সাকসেসফুল হতে হবে বিলেতে এসে, সেটা সুযোগ রয়েছে। এবং এখানে যে বিশাল কমিউনিটি রয়েছে সকলেই কিন্তু হেল্পফুল, সকলেই কিন্তু এখানে মানুষকে হেল্প করতে চায়, সুতরাং আসা সম্ভব। আর পার্থক্য বলতে বলবো যে এখন আগের মতো কাজ করে লেখাপড়া করা একটু কঠিন। এটা হয়তো আমি যখন 99 সালে আসি তখন যেভাবে করা সম্ভব হয়েছে এখন হয়তো সেভাবে সম্ভব না, কারণ কলেজের ফিজগুলা এখন অনেক হাই, হ্যাঁ, থাকা যাওয়ার একটা ব্যবস্থা। তবে এখানে সকলেই আত্মীয়স্বজন, সকলের আত্মীয় টুকটাক আছে, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, সেখানে থাকা বা আগে যেটা ছিল বেশি ছিল, এখন সুযোগটা কমে আসছে। কিন্তু এখানে আরও যেটা রয়েছে, এখানে একবার ডিগ্রি করলে আপনার 2 ইয়ার্স আপনার পোস্ট স্টাডি ওয়ার্কের ভিসা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে। একটু কষ্ট হয় কিন্তু এখনও সুযোগ আছে। যেটা সুযোগ নাই দুইভাবে, যেটা চেঞ্জ ইমিগ্রেশন অনুযায়ী, একটা হচ্ছে যে মানুষ নিজেকে এখানে, একটা হচ্ছে যে এখানে যে কেউ আসবে, আসার পরে যে ইকোনমিক মাইগ্রেন্ট হিসেবে থাকবে, কাজ করবে, দেশে পয়সা দেবে, এখানে পড়াশোনা করবে, সেই সুযোগটা আগের মতো এখন আর নাই। এখন কষ্ট করতে হবে, আর একটু মানে যদি কাজের প্রতি সম্মান থাকে, কাজ করে কষ্ট করে সে সফল হতে পারবে, এখনও সেটা সম্ভব, এবং মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেও সম্ভব। যেটা এখন হচ্ছে আপনি 2-1 বছরের পয়সা নিয়ে আসতে হবে, ফিজটা যেটা, সেটা নিয়ে আসতে হবে, সেটাই হার্ডল। আর যেটা যেটা আমি মানে এখানে আসার পরে যেটা দেখেছি, আগে তো যে কমিউনিটি ছিল, কমিউনিটি অনেক বড় হয়েছে, এখানকার অনেক বড় হয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে সাহায্য সহযোগিতাও পেতে পারে। মানুষ অনেকটা বাস্তববাদী হয়েছে, মানে অনেকটা মানুষকে আগে যেটা সহানুভূতিশীল দেখতো বা মানুষের প্রতি সম্প্রীতি ছিল, সেটা একটু কমেছে। তারপরেও এখানে আসা সম্ভব, তবে শুধুমাত্র খালি হাতে এসে মানে একদম সব কিছু গড়ে নেওয়া একটু টাফ, কয়েক বছরের হাতে টাকা নিয়ে আসতে হবে, এটা আমি মনে করবো একটু পার্থক্য হয়েছে। আরেক ভাই, আমরা জানি আপনি কিংডম সলিসিটরের কর্ণধার, সেই আপনি ব্রিকলেন থেকে আপনার কিংডম সলিসিটরের যাত্রা শুরু। আপনার সেই সময়কার আপনি যখন কিংডম সলিসিটর যখন আপনি করেন, তখনকার যে কম্পিটিশন ছিল, বা এই যে আইনজীবীদের মাঝখানে যে আপনার জায়গা করে নেওয়া, বাংলাদেশি কমিউনিটিতে বা এশিয়ান কমিউনিটিতে আপনি যেটা জায়গা করে নিয়েছেন আজকে, এটা করতে আপনার যে স্ট্রাগলগুলো ছিল, যদি আমাকে একটা জিনিস হচ্ছে কি, আপনি লেগে থাকলে সেই ক্ষেত্রে যদি আপনার সার্ভিসে ভালো থাকেন, অনেস্ট থাকেন, আমার কাছে এটা মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সফল হবেন। হ্যাঁ, এখানে অনেক সলিসিটার লয়ার রয়েছে, কিন্তু সার্ভিসে পার্থক্য রয়েছে। আপনি হয়তো যেটা হয়, যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে আপনি হয়তো একসময় যদি লিভ সার্ভিস দেন, ভালো সার্ভিস না দেন, হয়তো আপনার 1 বছর 1.5 বছর আপনার ভালো যাবে, পরবর্তীতে ভালো যাবে না। মানুষ মানে যতই মানে আপনাকে, মানুষকে যদি আপনি মনে করেন যে সে কিছু বুঝতেছে না, মানুষ ওভারঅল একটা অ্যাসেসমেন্ট করে, যে কোনো ইন্টারাকশনে একটা অ্যাসেসমেন্ট করে ফেলে, যে কোনো সার্ভিস নিলে আপনার অ্যাসেসমেন্ট করে ফেলে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আগে যেটা ছিল, মানে এত কম্পিটিশন এখন অনেক অনেক বাড়ছে, তারপরেও আপনার যেহেতু আমাদের ক্ষেত্রে এখন আর কম্পিটিশনটা সেই ক্ষেত্রে হয় না, কারণ বিকজ অফ এক্সপিরিয়েন্স, এটা সকল ক্ষেত্রেই, সকল ব্যবসায়, সকল মানে প্রফেশনেই হয়, যে বিকজ অফ এক্সপিরিয়েন্স আমরা যেটা দিতে পারবো, হয়তো যারা নতুন আসছে তারা সেই সার্ভিসটা, সেই এক্সপিরিয়েন্সটা তার নাই। সুতরাং আমরা বিশেষ করে এখন নিজেকে আর প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী মনে করি না, এই সেন্সে যে আমার সার্ভিস আছে, আমি যেখানেই যাই সেখানেই লোকজন আমাকে জানবে, কারণ আমার পিছনে রয়েছে দীর্ঘ প্রায় 2 দশকের এক্সপিরিয়েন্স এবং সুনাম। সেই ক্ষেত্রে আমি যদি পূর্বে 2 বছর আগে, 5 বছর আগে একটা অনিয়মের কাজ করতাম বা সার্ভিসে ডিফল্ট থাকতাম বা কোনো ধরনের সিরিয়াস একটা প্রবলেম করতাম, সেই ক্ষেত্রে মানুষ জানতো। এখানকার লোকাল মিডিয়া আমাদেরকে রিপ্রেজেন্ট করেছে, আমরা গিয়েছি, আমরা কথাবার্তা বলি, লোকজন আমাদের সার্ভিস নিয়েছে, যার ফলে এখন আর কাউকে প্রতিযোগী মনে করি না। এখন মনে করি যে সার্ভিসটা আর কত ভালো দেয়া যায়। যারা আসছে, নতুন আসছে, যে ভেরি গুড, হ্যাঁ, সুতরাং তাদেরকেও স্বাগত জানাই। নতুন যারা আইনজীবী আসছেন তারা করতেছেন, অনেকেই ভালো করতেছেন। এখন ভ্যারাইটি রয়েছে। আগে এক সময় তো শুধুমাত্র ইমিগ্রেশন প্র্যাকটিস করতেন লোকজন, এখন বাঙালি কমিউনিটির লোকজন লিটিগেশন করতেছেন, ফ্যামিলি করতেছেন। আর তো 10-15 বছরের ফ্যামিলি হয়তো 1-2 জন করতেন। আমি দীর্ঘদিন যাবৎ করতেছি ফ্যামিলি প্র্যাকটিস, ইমিগ্রেশন প্র্যাকটিস, অনেকেই শুরু করেছেন। সুতরাং সেই ক্ষেত্রে এখন ওয়াইড ভ্যারাইটি অফ মানে লয়ার রয়েছেন এবং মানুষ যাচাই বাছাই করতে পারতেছে। সেই হিসাবে আমি বলবো সার্ভিস যদি ভালো থাকে, সততা যদি থাকে এবং একনিষ্ঠতা থাকে,
সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে পড়া প্লাস এক্সপিরিয়েন্স, এদের দুটার কোনো বিকল্প নাই। আপনি প্র্যাকটিসে যদি আপনি যদি পড়াশোনা করেন, যে কোনো মামলায় একবার পড়লে যে ফল পাবেন সেটা যদি 5 বার পড়েন ভালো ফল পাবেনই। পড়া এবং আপনার একনিষ্ঠতা থাকে এবং আপনি সত্যনিষ্ঠ হন, এটা রেজাল্ট হবেই এবং এটা আসবেই, ফলাফল এটা আসবেই। এবং এই জন্য আর কিছুদিন গেলে পরে আপনাকে আর কম্পিটিশন করতে হবে না, কারণ সুনামগুলো ওয়ার্ড অফ মাউথ মোস্টলি স্প্রেড হয়। ওয়ার্ড অফ মাউথ, আপনার যতই প্রচার থাকুক, আপনার বেশি প্রচার থাকলে লোকজন জানবে কিন্তু আপনার সুনাম হবে না। হ্যাঁ, সুতরাং সুনাম হওয়ার জন্য ওয়ার্ড অফ মাউথ এবং মানুষের সঙ্গে সার্ভিসটা ভালো ব্যবহার, এটা কিন্তু বাঙালিরা সহজেই চায়। মানুষ হয়তো আপনাকে পয়সা চাইবে না, কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, সে দীর্ঘদিন মনে রাখবে। ভালো সার্ভিস দিবে, সে দীর্ঘদিন মনে রাখবে, সে আরেকজনকে আর 5 জনকে বলবে। এবং আমরা যে বিশেষ করে এখন যে বিশাল বাংলাদেশি কমিউনিটি, সুতরাং এই কমিউনিটিতেই এখন সার্ভিস দেওয়ার মানে লোকজন শেষ করতে পারবে না। যে লয়ার আরও অনেক আসুক, লয়ার যেই আসুক সে একটা নিজস্ব স্থান করে নেবে। যার যদি স্বাতন্ত্র বৈশিষ্ট্য থাকে, সে যদি সার্ভিস দেয়, সে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, সেক্ষেত্রে সে সাকসেসফুল হবেই। সেখানে আমরা সংখ্যা থেকে মানে বলে না যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে গুরুত্ব দিই, এবং সেই কোয়ালিটি যাদের রয়েছে তারা বের হয়ে আসবেই। আমাদের সমাজে লয়ারদের সততা নিয়ে একটি প্রশ্ন সবসময় থাকে, আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন? লয়ার হিসাবে আমার ইন্টিগ্রিটিটা বজায় রাখার চেষ্টা করি সবসময়। কাউকে কোনো কিছু বললে সেটা যেন সত্যের উপরে থাকে। আমি কোনো কিছু কথা বললে যেন মানুষ আমাকে কথার মাধ্যমে মানে আমাকে শুরু করতে না পারে, আমার কথাটা যেন মিথ্যা প্রমাণিত না হয়, সেই চেষ্টাটা আমার সবসময়ই থাকে। কোনো লোক যেন বলতে না পারে এই ভদ্রলোক এই কথাটা বলছে, তার কথা এবং কাজে মিল নেই। হ্যাঁ, আমার পরিবার নিয়ে সেটা যে জন্য কথা তুলতে পারে, ভ্রু কুচকাতে না পারে, সেই বিষয়টা আমি সব সময় লক্ষ্য রাখি এবং এটা আমার বাবার কাছ থেকে পেয়েছি। সততা এমন একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, এটা সাহস যোগায়, সম্মান দেয় মানুষকে। এই বাবার কাছ থেকে যে যে সাহস না বলে আমি বলবো যে সততা পেয়েছি, সেটা কিন্তু রাখার চেষ্টা করেছি এবং সেই সততার কারণে মানুষ সম্মান করে, ভালোবাসে, স্নেহ করে। এগুলি আমি এনজয় করি, রিকগনাইজ করি, অ্যাকনোলেজ করি যে মানুষের অন্তর থেকে যে মানুষ যে দোয়া করে বিভিন্ন সময়ে, মানুষের আচার ব্যবহারে যেগুলি আমরা পাই, ইন্টারাকশন যেটা পাই, সেজন্য আমি পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞ। আমার বাবা মার কাছেও কৃতজ্ঞ। আমার বাবা ছিলেন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাও ছিলেন গৃহিণী ছিলেন। আমরা 7 ভাই 1 বোন, সবাই বিভিন্ন দেশে লেখাপড়া বা বিভিন্ন চাকরিতে রয়েছেন, সবাই যার অবস্থানে সফল রয়েছেন। সেই জন্য আমি আমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা জানাই, সম্মান রাখি। আমাদের এটাও বলতে দিতে নাই, আমাদের লেখাপড়া সব কিছু ছেলে, আমার বাবার পরিবার, চাচা, আমার মামা, সকলের অক্লান্ত প্রচেষ্টায় আমরা মানুষ হয়েছি এবং আমি বাকি জীবন এভাবেই কাটিয়ে দিতে পারলেই আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে আমি সফল। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। মানুষের ভালোবাসা, মানুষ মরার পরেও যদি বলে এই লোকটা ভালো ছিল, আর এর চেয়ে আমার মনে হয় যে বেশি কিছু নাই। যে মানুষ মরে যাওয়ার পরে যদি যেই শুনবে লোকটা মারা গেছে, ভালো ছিল, এটা যদি এই রিকগনিশনটাতে পাই, আমার তো মনে হয় জীবনটা সফল, আর কিছু চাই না। তারেক ভাই, যদি আমার ভুল না হয় তাহলে আমি জানি আপনি প্রায় 2 দশকের কাছাকাছি আপনি এই দেশে ইংল্যান্ডে আইন পেশার সাথে আছেন, তো এবং আপনি একাধারে সাংবাদিক। আপনি এই যে এত ব্যস্ততার মাঝেও আপনি কিভাবে নিজের জন্য সময় বের করেন? ধন্যবাদ। আইন পেশাটা আমি নিজের সময়ের মধ্যেই ধরি, কারণ যেহেতু আমি কাজের মধ্যেই থাকি এবং থাকতে পছন্দ করি। আর যেটা হচ্ছে যে আইন পেশায় থাকলে সব সময় আপনার এঙ্গেজ থাকা যায়। আর যেহেতু আমরা কমিউনিটি লয়ার, সেই হিসাবে কমিউনিটির লোকজনের সুখ দুঃখের সঙ্গেই থাকা, সমস্যার সম্ভাবনার সঙ্গেই থাকা। যেহেতু আমি অনেকগুলো হ্যাট পরি, লয়ার হিসাবে, কখনো সাংবাদিক হিসাবে, সেই হিসাবে আমার সব কিছু জানা হয়। পুরো সময়টাই আমি মনে করি নিজের সময়, তারপরেও কিছু সময় পরিবারের জন্য বের করি। আমি বলবো আইন পেশা আমি এনজয় করি। এটা কয়েকটা পারপাস সার্ভ করে। একটা হচ্ছে যে মানুষকে সহায়তা করা, যদিও আমরা অর্থের বিনিময় করি, তারপরেও সেখানেও 100% যে অর্থের বিনিময় করি সেটা না। সেখানে আমাদের অর্থে ছাড়াও
আমরা কিছু ফ্রি সার্ভিসও দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় ছোটোখাটো বিষয় আমাদের জন্য হতে পারে, মানুষের জন্য অনেক লাইফ চেঞ্জিং সিচুয়েশনের ক্ষেত্রেও আমরা হেল্প করে থাকি। মানুষের ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে কাজ করি, মানুষের পারিবারিক বিষয় নিয়ে কাজ করি। সুতরাং সব কিছু মিলিয়েই মনে করি নিজের একটা বৃহত্তর পরিবার নিয়েই আছি। আমার বাংলাদেশি বংশোদ্ভূত ক্লায়েন্টের পরিমাণ আমি যদি বলি কমপক্ষে হলে 95 ভাগ, 5 ভাগ বাংলাদেশি মানে মানে অরিজিনের বাহিরে। সেই হিসাবে আমি পরিবার নিয়েই আছি। আমি এনজয় করি এবং প্রতিদিন শিখি, প্রতিদিন অনেক কিছু শিখি এবং শিখার শেষ নাই। এবং মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেটাই আমার জন্য একটা বিশাল অর্জন। এবং এই অর্জনটাকে আমি রিকগনাইজ করি, অর্জনটাকে আমি এনজয় করি এবং পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা জানাই। বাবা মার প্রতি কৃতজ্ঞতা থাকে, এ যাবৎকাল মানে যারা আমাকে সহায়তা করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা। এবং মানুষের যত অসংখ্য মানুষের ভালোবাসায়, সাহায্যের সহযোগিতায় আমি আজকে লয়ার হিসেবে কাজ করতে পারছি, সেটার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। তারেক ভাই ধন্যবাদ। আপনি আইন পেশায় কেন আসলেন? আইন পেশা আসলে আমি যে ডাক্তার হব বা অন্য কিছু সেই ধরনের ছিল না, কোনো কিছুই মানে অন্য কিছু হব এরকম ছিল না। আর তবে অনেকের চেয়ে আমার একটু ভিন্ন, কারণ আমি এইচএসসি পাস করার পরেই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে আমি LLB অনার্স শুরু করেছি। সুতরাং ধরতে পারেন আজ থেকে প্রায় 3 দশক আগেই থেকেই আমি চিন্তা ভাবনা শুরু করি আইন পড়াশোনা করব। সুতরাং অনেকেই হয়তো দেখবেন যে বাংলাদেশে বা এখানে অনার্স মাস্টার্স করেছেন, আরেক পেশায় ছিলেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা অন্য পেশার ছিলেন, তারপরে মানে তারা ফিল্ড চেঞ্জ করেছেন, এসছেন। কিন্তু আমি না, আমি কিন্তু শুরু থেকেই আইন পেশায় আসছি। যদিও আইন পেশা যে জন্ম থেকেই ছিল এই ধরনের ধারণা, ছোটোকাল থেকে এরকম ধারণা আমি বলি না, তবে আস্তে আস্তে গ্রো করেছে মানুষের সেবা করার, প্লাস আইন পেশায় করলে একটু সেবা করব, জানবো, এইগুলি ছিল। কিন্তু এটা এইচএসসি পড়ার পর থেকেই সেখানে কাজ দিয়েছে যে আমি হয়তো আইন পড়বো, আইন পড়লে নিজের স্কিলটা বাড়াতে পারবো, মানুষের সেবা করতে পারবো, আর বহুমুখী মানুষের সঙ্গে যোগাযোগ হবে, যেটা হয়তো চাকরিজীবী হলে সাধারণভাবে হতো না বা চাকরি করলে হতো না। যেটার সার্থকতা পরবর্তীতে যত বিলেতে আসার পরে যত দিন গিয়েছে ততই মনে হয়েছে যে আমার এই ফিল্ডে আসা সার্থক হয়েছে এবং আমার এই পেশাটাই আমার জন্য নির্ধারিত ছিল। সেলফ এমপ্লয়েড, স্বাধীন, প্রতিদিন জানা, অনেক কিছু জানা শেখা। আর বিলেতে আসার পরে সেই দরজা তো আরও বাড়িত। সুতরাং এখানে আসলে যেমন অনেক কিছু জানা যায়, ইচ্ছেমতো করা যায়, সেখানে কোনো প্রতিবন্ধকতা নেই। বিশ্ববিদ্যালয়ে যেমন পড়াশোনার মানে যখন জাগে যে বিশ্ববিদ্যালয়ে যখন যারা মানে কলেজ থেকে পাশ করে মানুষ ভর্তি হয়, তখন জানে সাগরের মধ্যে পড়লো। সে ইচ্ছে করলে শিল্পী হতে পারবে, সে ইচ্ছে করলে আইনজীবী হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, সে একদম মানে অদম থেকে অদম হতে পারে এবং একজন ভালো পরিপূর্ণ মানুষ হতে পারে বিশ্ববিদ্যালয়ে। সেই বিশ্ববিদ্যালয়তে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মানুষ হওয়ার যে বদ্ধ পরিকল্পনা ছিল, সেটাই বিস্তৃত হয়েছে বিলেতে আসে এবং আস্তে আস্তে হয়তো আরও পরিণতির দিকে এগুচ্ছি। কিন্তু আমি আমার পেশা নিয়ে আমি সন্তুষ্ট এবং এই পেশাকে আমি ভালোবাসি এবং এই পেশার মাধ্যমে অনেক মানুষের উপকার করা যায়। সুতরাং অনেকেরই ধারণা আইন পেশায় শুধুমাত্র মানে হয়তো কিছুটা মানে মিথ্যার আশ্রয় থাকতে পারে, অনেকের ধারণা বা নেতিবাচক ধারণা। এটা হচ্ছে নিতান্তই আপনার নিজের ব্যাপার, নিজ পেশায় আপনি কীভাবে নিজেকে গড়ে তুলবেন। সুতরাং সেই হিসাবে বলবো যে আমি হুট করে মানে আইন পেশায় আসি নাই, পরিকল্পনা করেই এসেছি এবং সেই পরিকল্পনা আমি এগোচ্ছি এবং আমি মনে করি যে একজন ব্যক্তি হিসাবে, পেশা হিসাবে যে আইন নিয়েছি, সেই হিসাবে আমি ব্যক্তি হিসাবে নিজেকে সফল মনে করি।